এই গল্পটি শুরু হয় মঙ্গোলিয়ার মরুভূমি থেকে, যা পূর্ব এশিয়ার বৃহত্তম মরুভূমি। এখানে একটি কোম্পানি এসেছিল তেল উত্তোলন করতে, কিন্তু তাদের তথ্য ভুল ছিল। সেখানে কোনো তেল ছিল না। এখন তারা সবাই ফিরে যাচ্ছে। তাদের ফিরিয়ে নেওয়ার জন্য একটি বিমান পাঠানো হয়েছে, যার পাইলটের নাম ফ্র্যাঙ্ক। তার সাথে তার কো পাইলটও আছে। তারা দুজন এখানকার সমস্ত মালামাল এবং কর্মচারীদের নিয়ে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবে। সবাই বিমানে উঠে পড়ে এবং বেইজিংয়ের দিকে যাত্রা শুরু করে। ঠিক তখনই এই বিশাল মরুভূমিতে ঝড় শুরু হয়। ফ্র্যাঙ্কের কো পাইলট তাকে জিজ্ঞেস করে এখন কি করা উচিত। ফ্র্যাঙ্ক বলে যে যদি তারা ফিরে যায় তবে তাদের জ্বালানির জন্য অপেক্ষা করতে হবে, কারণ পুনরায় ওড়ার মতো পর্যাপ্ত জ্বালানি তাদের কাছে নেই এবং তাতে কত সময় লাগবে তা সে জানে না। তাই তাদের সামনেই এগিয়ে যেতে হবে। এরপর ফ্র্যাঙ্ক তার বিমানটিকে আরও উঁচুতে নিয়ে যায়, যাতে বালুর ঝড় থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু তাদের বিমানটি ওভারলোডেড ছিল। তারা ঝড়ের মধ্যে ফেসে যায় এবং রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো যোগাযোগ করা সম্ভব হয় না। বালুর কারণে তাদের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফ্র্যাঙ্ক বলে যে তাকে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে এবং সে বিমানটিকে নিচে নামাতে শুরু করে। কিন্তু এই ল্যান্ডিং মোটেও সহজ ছিল না, কারণ সামনে কিছুই দেখা যাচ্ছিল না। বিমানটি যখন আরও নিচে নামে তখন এর পেছনের অংশ একটি পাহাড়ের সাথে ধাক্কা খায়, যার ফলে পেছনের দরজা খুলে যায়। একজন যাত্রী বিমান থেকে ছিটকে পড়ে মারা যান। এখন তাদের বিমানটি মরুভূমির বালুর উপর ঘষ্টাতে ঘষ্টাতে সামনের দিকে এগিয়ে যায়। যখন বিমানটি থামে তারা দেখে যে আরও দুজন যাত্রী মারা গেছেন, কিন্তু তারা তখনও বাইরে বের হতে পারছিল না, কারণ বাইরে প্রবল ঝড় চলছিল। যখন ঝড় থামে তখন দেখা যায় যে তাদের পুরো বিমানটি বালুর নিচে চাপা পড়ে গেছে। কিন্তু কয়েক ঘন্টা পর বালু নিজে থেকেই সরে যায় এবং বিমানটি আবার দৃশ্যমান হয়। তারা সবাই বাইরে আসে এবং তাদের খাবারের রসদ পরীক্ষা করে দেখে যে তাদের কাছে 1 মাসের খাবার ও পানি আছে। তাদের মধ্যে একজন লোক বলে যে সে হেঁটে এখান থেকে বেরিয়ে যাবে। আসলে এখান থেকে বের হওয়ার জন্য তাদের 200 মাইল পথ পাড়ি দিতে হবে, কারণ তারা এখন আর মঙ্গোলিয়ায় নেই, বরং তারা চীনের কোথাও রয়েছে। কিন্তু তারা নিজেদের সঠিক অবস্থান জানে না এবং তাদের রেডিওও কাজ করছে না। সেই লোকটি এখান থেকে হেঁটে বেরিয়ে যেতে চায়। সে বলে যে সে ম্যারাথন করেছে, হাইকিং এবং ট্রেকিং করেছে, তাই সে এখান থেকে যেতে পারবে। তাকে জানানো হয় যে এটি জুলাই মাস এবং মরুভূমিতে জুলাই মাস সবথেকে গরম হয়। যদি তুমি 1 গ্লাস পানি পান করো তবে কয়েক মিনিটের মধ্যেই তোমার শরীর থেকে ঘাম হয়ে 10 গ্লাস পানি বেরিয়ে যাবে। সে বলে যে সে শুধু রাতে সফর করবে। তখন তাকে জানানো হয় যে তুমি রাস্তা খুঁজে পাবে না, কারণ এখানকার পাহাড়গুলো চৌম্বকীয় এবং তোমার কম্পাস কখনোই কাজ করবে না, ফলে তুমি গোল গোল ঘুরে বারবার একই জায়গায় ফিরে আসবে। এরপর সে বুঝতে পারে যে সে এই মুহূর্তে একা এখান থেকে বের হতে পারবে না। সেই রাতে যখন তারা সবাই প্লেনের ভেতরে ঘুমাচ্ছিল তখন বাইরে ঝড় চলছিল। ঠিক তখনই তাদের মধ্যে ডেভিস নামের এক ব্যক্তি টয়লেট করার জন্য বাইরে যায়। ফিরে আসার সময় তার পা একটি পাথরে ধাক্কা খায়, যার ফলে সে বালুর ওপর দিয়ে গড়িয়ে নিচের দিকে চলে যায়। ঝড়ের কারণে সে চারদিকে কিছুই দেখতে পাচ্ছিল না এবং রাস্তা হারিয়ে ফেলে। যদিও সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না। সকালে যখন সবাই ঘুম থেকে ওঠে তারা দেখে যে তাদের সঙ্গী ডেভিস নিখোঁজ। তারা তাকে চারদিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায় না, কারণ সে বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল। এই ঘটনায় সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তাই তাদের মধ্যে থাকা এক নারী পাইলট ফ্র্যাঙ্কের কাছে যায় এবং জিজ্ঞেস করে যে কেউ আমাদের এখানে বাঁচাতে আসবে এমন সম্ভাবনা কতটুকু। ফ্র্যাঙ্ক বলে যে মাত্র 5%, কিন্তু আমরা এখান থেকে যেতে পারবো না, কারণ আমরা মরুভূমির মাঝখানে আছি। আমাদের কাছে খাবার এবং পানি খুব কম, আর এত কম খাবার এবং পানি নিয়ে যদি আমরা হাঁটতে শুরু করি তবে তা 2 দিনেই শেষ হয়ে যাবে এবং আমাদের কেউ বাঁচবে না। যদিও কেউ আমাদের খুঁজতে আসবে এমন সম্ভাবনা খুব কম, কিন্তু আমি আশাবাদী, তাই আমি এখানে অপেক্ষা করাটাই পছন্দ করব। এদিকে বাইরে থাকা মানুষগুলোর আশাও ধীরে ধীরে ভাঙতে শুরু করে যে কেউ তাদের উদ্ধার করতে আসবে। তাই তাদের মধ্যে 2 জন লোক এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সাথে কিছু পানি নিয়ে যেতে চায়। তখন ফ্র্যাঙ্ক বলে যে এখান থেকে কেউ পানি নিয়ে যাবে না। পানির কারণে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং পানি নিচে পড়ে যায়। ঠিক সেই সময় এলিয়ট নামের এক ব্যক্তি তাদের কাছে আসে। সে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে যা আমাদের সবার প্রাণ বাঁচাতে পারে। আমি বেশ কয়েকদিন ধরে এই প্লেনটি মনোযোগ দিয়ে দেখছি। আমরা এই প্লেনটিকে পুনরায় মেরামত করে একটি নতুন প্লেন তৈরি করতে পারি। ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞেস করে যে সে প্লেন সম্পর্কে কি জানে। এলিয়ট উত্তর দেয় যে সে আসলে প্লেন ডিজাইন করত। সত্যি বলতে এলিয়ট সম্পর্কে কেউই তেমন কিছু জানত না, কারণ সে মঙ্গোলিয়ার সেই তেল উত্তোলনকারী কোম্পানির লোক ছিল না।
সে মাত্র 2 বছর আগে তাদের সাথে যুক্ত হয়েছিল। এলিয়েটের এই পরিচয়ের কথা জানার পর সবাই অবাক হয়ে যায়, কিন্তু একই সাথে তাদের মনে একটা আশার আলো দেখা দেয়। তারা সবাই এই ধ্বংসপ্রাপ্ত প্লেনটি দিয়ে নতুন একটি প্লেন তৈরির জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু ফ্র্যাঙ্ক তাদের এই পরিকল্পনায় একমত হয় না। সে সোজাসুজি মানা করে দেয় এবং বলে যে এমনটা হওয়া অসম্ভব। পরের দিন সকালে তাদের মধ্যে জেমস নামের একজন কাউকে না বলে সেখান থেকে চলে যায়। তখন সেই নারীটি জেমসকে খুঁজতে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে থামিয়ে দেয় এবং নিজে জেমসকে খুঁজতে বেরোয়। খুঁজতে খুঁজতে ফ্র্যাঙ্ক সেই পাহাড়টির কাছে পৌঁছে যায় যেখানে তাদের প্লেনের পেছনের অংশটি ধাক্কা খেয়েছিল। সেখানে সে দেখতে পায় যে বিমান থেকে ছিটকে পড়া সেই যাত্রীর লাশটি এখনও পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরের কোনো কাপড় নেই। সেখানে কিছু গুলির খোসাও পড়েছিল। এটি দেখে ফ্র্যাঙ্ক পুরোপুরি হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই জেমস সেখানে আসে। জেমস বলে যে তাদের আসার আগেই কেউ এখানে এসেছিল। জেমস মূলত তার ঘড়িটি ফেরত নিতে এসেছিল, যা সে পোকারে ওই লোকটির কাছে হেরে গিয়েছিল, কিন্তু সেই লোকটির হাতে এখন আর ঘড়িটি নেই। তারা বুঝতে পারে যে এখানে মরুভূমির চোরাকারবারীরা এসেছিল, যারা তাদের মৃত সঙ্গীর হাত থেকে ঘড়িটি নিয়ে গেছে। এছাড়া তারা সেই মৃতদেহটিকে লক্ষ্যবস্তু বানিয়ে গুলির প্র্যাকটিসও করেছে, যার কারণে সেখানে গুলির খোসা পড়েছিল। ফ্র্যাঙ্ক জেমসকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু জেমস মানা করে দেয়। সে জিজ্ঞেস করে, তুমি কেন নতুন করে প্লেন তৈরি করতে চাও না? ফ্র্যাঙ্ক বলে, কারণ আমি ওদের মিথ্যা আশা দিতে চাই না, কারণ এমন কিছু হওয়া সম্ভব নয়। তখন জেমস বলে, এই পৃথিবীতে প্রতিটি মানুষ ভালোবাসা চায়, আর আমরা যদি কাউকে ভালোবাসা দিতে না পারি তবে অন্তত তাদের আশা দেওয়া উচিত। আর যদি আমরা আশাও না দিতে পারি তবে তাকে অন্তত সেটি করতে দেওয়া উচিত যা সে করতে চায়। জেমসের কথা শোনার পর ফ্র্যাঙ্ক শেষ পর্যন্ত রাজি হয়, যদিও তার মনে এখনও বিশ্বাস ছিল যে প্লেনটি তৈরি করা সম্ভব নয়। তারা দুজন ফিরে আসে এবং বাকি সঙ্গীদের সাথে মিলে প্লেন তৈরির কাজ শুরু করে। দিনের বেলা প্রচণ্ড গরম থাকায় তারা রাতে কাজ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের বিপদ আরও বেড়ে যায় যখন এক রাতে জেনারেটর এবং আগুন জ্বালানোর জন্য রাখা জ্বালানি বা ফিউলের ওপর ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ গিয়ে পড়ে। এর ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। ভাগ্যক্রমে বিস্ফোরণে কেউ মারা না গেলেও তাদের জমানো সমস্ত জ্বালানি নষ্ট হয়ে যায়। এখন তাদের কাছে ততটুকুই পেট্রোল বা জ্বালানি অবশিষ্ট আছে যা দিয়ে এই মরুভূমি থেকে ওড়া সম্ভব। তাই তারা এখন আর এই জ্বালানি অন্য কাজে ব্যবহার করতে পারবে না। এর ফলে তারা আর রাতে কাজ করতে পারবে না, কারণ আলো জ্বালানোর মতো জ্বালানি তাদের নেই। এখন তাদের প্রচণ্ড গরমের মধ্যেই দিনের বেলা কাজ করতে হবে। দিনটি ছিল অত্যন্ত উত্তপ্ত, কিন্তু তারা সাহস হারায় না এবং কাজ চালিয়ে যায়। এখন বিমানটি পুনর্নির্মাণের এমন এক পর্যায়ে তারা পৌঁছেছে যেখানে একটি বিশাল ডানা বা উইংকে মূল কাঠামোর সাথে যুক্ত করতে হবে। তাদের কাছে মাত্র একটিই সুযোগ ছিল, যদি এই ডানাটি একবার নিচে পড়ে যায় তবে তারা সেটি আর কখনোই উপরে তুলতে পারবে না, কারণ এত ভারী জিনিস তোলার মতো কোনো ক্রেন তাদের কাছে ছিল না। তারা ধীরে ধীরে ওপর থেকে ডানাটি ছাড়তে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেই চেনটি ছিঁড়ে যায় যা দিয়ে ডানাটিকে ধরে রাখা হয়েছিল। ডানাটি প্রচণ্ড গতিতে নিচের দিকে পিছলে যেতে থাকে এবং সরাসরি বিমানের মূল কাঠামোর সাথে গিয়ে ধাক্কা খায়। সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। বিমানের ভেতরে তাদের একজন সঙ্গী আগে থেকেই ছিল, যার কাজ ছিল ডানাটিকে একটি বোর্ডের সাথে যুক্ত করা। সে তখন বাইরে এসে বলে যে কাজ হয়ে গেছে। আসলে চেইন ছিঁড়ে যাওয়ার পর ডানাটি যখন পিছলে গিয়েছিল সেটি ঠিক সেই জায়গাতেই গিয়ে বসেছিল যেখানে সেটিকে লাগানোর কথা ছিল। এই ডানাটি যুক্ত হওয়ার পর বিমানের পুরো কাঠামো তৈরি হয়ে যায়। সবার মনে নতুন করে আশার সঞ্চার হয় যে তারা এখান থেকে উড়ে যেতে পারবে। খুশিতে তারা নাচতে এবং আনন্দ করতে শুরু করে। একই সাথে তারা বালু সরিয়ে একটি ট্র্যাক তৈরি করতে থাকে যাতে বিমানটি টেক অফ করতে পারে। কিন্তু সবকিছু এত সহজ ছিল না। একদিন সেখানে এক ভয়াবহ বৈদ্যুতিক ঝড় শুরু হয় এবং প্রচুর বজ্রপাত হতে থাকে। যেহেতু বিমানের ডানার ভেতর পেট্রোল ছিল, তাই বিস্ফোরণের ভয়ে সবাই সেখান থেকে দূরে পালিয়ে যায়। কিন্তু এলিয়ট সেখান থেকে সরতে রাজি ছিল না, কারণ সে কোনোভাবেই এই বিমানটিকে হারাতে চায় না। যখন একটি বজ্রপাত ঠিক তার ওপর পড়তে যাচ্ছিল, তখনই ফ্র্যাঙ্ক তাকে জাপটে ধরে সেখান থেকে লাফ দেয় এবং তার জীবন বাঁচায়, কারণ এলিয়টের কিছু হয়ে গেলে এই বিমানটি পূর্ণ করার মতো আর কেউ ছিল না। তারা এই নতুন বিমানের নাম রাখে ফিনিক্স। মিশরীয় পুরাণ বা ইজিপশিয়ান মাইথোলজি অনুযায়ী ফিনিক্স হল মরুভূমির এমন এক পাখি যা নিজের ধ্বংসাবশেষ থেকে পুনরায় জীবিত হতে পারে এবং একে অত্যন্ত শক্তিশালী মনে করা হয়। তবে বিমানটির কাজ এখনও অনেক বাকি ছিল এবং ধীরে ধীরে তাদের পানিও শেষ হয়ে আসছিল। এক রাতে তারা একটি বালুর পাহাড়ের ওপর থেকে দেখতে পায় যে দূরে কিছু লোক তাঁবু খাটিয়ে ঘুমিয়ে আছে।
আসলে এরা ছিল সেই দুর্ধর্ষ স্মাগলার বা অস্ত্র সরবরাহকারী যারা মরুভূমির পথ ব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে অস্ত্র পাচার করে। ফ্র্যাঙ্ক বলে যে তাদের কাছ থেকে পানির সাহায্য চাওয়া উচিত। এলিয়েট মানা করলেও ফ্র্যাঙ্ক এবং তার কয়েকজন সঙ্গী সাহায্যের আশায় তাদের দিকে এগিয়ে যায়। ফ্র্যাঙ্ক এবং তার এক সঙ্গী পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, যাতে যদি কোনো বিপদ ঘটে তবে তারা যেন পেছন থেকে আক্রমণ করতে পারে। তাদের কাছে বন্দুকও ছিল। তারা যখন ওই স্মাগলারদের কাছে পানির সাহায্য চায়, তখন একজন স্মাগলার হঠাৎ তাদেরই একজনের ওপর গুলি চালিয়ে দেয়। ফ্র্যাঙ্ক এবং তার সঙ্গী তখন পেছন থেকে পাল্টা গুলি চালায় এবং স্মাগলারদের কয়েকজনকে মেরে ফেলে। তবে একজন স্মাগলার সেখান থেকে পালাতে সক্ষম হয়। ফ্র্যাঙ্ক তাকে পেছন থেকে গুলি করার সুযোগ পেলেও গুলি চালায় না, কারণ সে খুনি হতে চায়নি। এখানেই জেমস মৃত এক স্মাগলারের হাতে সেই ঘড়িটি দেখতে পায়, যা তার সেই মৃত বন্ধুর কাছে ছিল যে বিমান থেকে পড়ে গিয়েছিল। এতে তারা নিশ্চিত হয় যে এরাই সেই স্মাগলার যারা তাদের মৃত সঙ্গীর ওপর গুলি চালিয়েছিল। এরা অত্যন্ত বিপজ্জনক ছিল। তাদের মধ্যে একজন স্মাগলার আহত অবস্থায় বেঁচে ছিল। তারা তাকে নিজেদের প্লেনের কাছে নিয়ে আসে। দলের কেউ কেউ চেয়েছিল তাকে মেরে ফেলতে, কিন্তু ফ্র্যাঙ্ক বাধা দেয়। এই নিয়ে সবার মধ্যে তর্কাতর্কি চলাকালীন হঠাৎ এলিয়েট সেই আহত স্মাগলারকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় ফ্র্যাঙ্ক এবং এলিয়েটের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। এলিয়েট সবকিছুর জন্য ফ্র্যাঙ্ককে দোষারোপ করে বলে, তুমি পাইলট ছিলে, তোমার কারণেই আমরা এখানে আটকে পড়েছি, এবং তোমার কারণেই আমাদের আরও একজন সঙ্গী মারা গেছে, কারণ আমি মানা করা সত্ত্বেও তুমি স্মাগলারদের কাছে গিয়েছিলে। রাগের মাথায় ফ্র্যাঙ্ক এলিয়েটকে একটি ঘুষি মারে। এতে এলিয়েটের ইগোতে আঘাত লাগে এবং সে প্রচণ্ড রেগে যায়। সে বলে, আমি আর প্লেন বানাবো না, আমার যতটুকু কাজ করার ছিল করেছি, আমি এখানে 10 জনের সমান কাজ করি আর তোমরা বিশ্রাম নাও। তখন কেলি, সেই নারী যাত্রী, তার কাছে যায় এবং বলে যে তাকে ছাড়া তারা এই কাজ শেষ করতে পারবে না। এলিয়েট জেদ ধরে বলে, সবাই যদি আমাকে অনুরোধ করে তবেই আমি কাজ শুরু করব। পরিস্থিতি সামাল দিতে সবাইকে, এমনকি ফ্র্যাঙ্ককেও অনুরোধ করতে হয়। ফ্র্যাঙ্ক বলে, তুমি এখানকার বস, প্লিজ এই কাজটা শেষ করো। এরপর এলিয়েট রাজি হয় এবং সবাই আবার যান প্রাণ দিয়ে কাজ শুরু করে। একদিন তারা দূরবীন দিয়ে দেখতে পায় যে সেই পালিয়ে যাওয়া স্মাগলার তার বিশাল বাহিনী নিয়ে ফিরে এসেছে, কিন্তু তারা এখনই আক্রমণ করছে না, কারণ তারা জানে এদের কাছে অস্ত্র আছে। তারা অপেক্ষা করছে কখন এদের খাবার ও পানি শেষ হয়ে যাবে এবং এরা দুর্বল হয়ে পড়বে, তখন তারা হামলা করবে। এদিকে তারা আরও দ্রুত কাজ শেষ করে ফেলে, কিন্তু ঠিক তখনই ফ্র্যাঙ্ক একটি ম্যাগাজিন খুঁজে পায়। সেখানে অনেকগুলো প্লেনের মডেল ছিল। ফ্র্যাঙ্ক দেখতে পায় এলিয়েট যে মডেল অনুযায়ী তাদের এই ফিনিক্স প্লেনটি বানাচ্ছে, সেটি আসলে ওই ম্যাগাজিনে থাকা একটি খেলনা প্লেনের মডেল। তখনই সবাই জানতে পারে যে এলিয়েট আসলে যে প্লেনগুলো ডিজাইন করত সেগুলো বড় কোনো বিমান নয়, বরং সেগুলো ছিল ছোট ছোট বিমান তৈরির খেলনা প্লেনের মডেল। এলিয়েট আসলে ছোট ছোট মডেল বিমান তৈরি করত, যদিও সেগুলো উড়তে পারত, কিন্তু বাস্তবে সে আজ পর্যন্ত কখনোই কোনো বড় বিমান তৈরি করেনি। এই সত্য জানার পর সবাই প্রচণ্ড রেগে যায়, বিশেষ করে আয়ান। সে এলিয়েটের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, এত সপ্তাহ ধরে তুমি আমাদের বোকা বানাচ্ছ, এই প্লেন কখনোই উড়বে না, কারণ তুমি জীবনেও এত বড় আসল প্লেন বানাওনি। কিন্তু এলিয়েটের নিজের ওপর পূর্ণ বিশ্বাস ছিল। সে বলে, এই প্লেন অবশ্যই উড়বে। আমরা যে ছোট প্লেনগুলো বানাতাম সেগুলো রিমোট কন্ট্রোল দিয়ে চলত এবং সেগুলোতে ভারসাম্যের অনেক বেশি প্রয়োজন হতো। ফ্র্যাঙ্ক আয়ানকে থামিয়ে দেয়। ঠিক তখনই সেখানে একটি ঝড় শুরু হয়। বাতাসের গতিবেগ বাড়ার সাথে সাথে দেখা যায় যে কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমে বানানো সেই প্লেনটি নিজে থেকেই হালকা উপরে উঠতে শুরু করেছে। এটি দেখে সবাই বুঝতে পারে যে প্লেনটি উড়তে সক্ষম। সবার মনে নিভে যাওয়া আশার আলো আবার জ্বলে ওঠে। তবে মরুভূমির এই ঝড়ে প্লেনটি আবার পুরোপুরি বালুর নিচে ঢাকা পড়ে যায়। ঝড় থামার পর সবাই কিছুটা হতাশ হয়ে পড়ে, কারণ তারা নিশ্চিত ছিল না যে এটি সবাইকে নিয়ে উড়তে পারবে কিনা। কিন্তু ফ্র্যাঙ্ক সাহস দিয়ে বলে, আমরা সবাই মিলে এটা পরিশ্রম করে বানিয়েছি এবং আমরা এটা এখান থেকেই উড়িয়ে নিয়ে যাব। তারা সবাই মিলে প্লেনটিকে বালু থেকে টেনে বের করে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে বালু কম। এরপর তারা প্লেনটি স্টার্ট করার চেষ্টা করে। কয়েকবার বন্ধ হয়ে যাওয়ার পর অবশেষে ইঞ্জিন গর্জন ওঠে, প্লেনটি স্টার্ট হয়। ইঞ্জিনের শব্দ শুনে সেই স্মাগলাররা ঘোড়ায় চড়ে বন্দুক নিয়ে তাদের দিকে ধেয়ে আসে। সবাই দ্রুত প্লেনের ওপর উঠে পড়ে এবং ডানা বা উইংসের সাথে নিজেদের আটকে নেয়। আসলে প্লেনটির ডিজাইন এমন ছিল যে ভেতরে বসার মতো পর্যাপ্ত জায়গা ছিল না। তারা একটি বিশাল ভাঙা জাহাজ থেকে ছোট একটি কাজের বিমান তৈরি করেছিল। প্লেনটি রানওয়েতে দৌড়াতে শুরু করে।
পেছন থেকে স্মাগলাররা অনবরত গুলি ছুটছিল, কিন্তু ভাগ্যক্রমে কারো গায়ে গুলি লাগে না। হঠাৎ রানওয়ে শেষ হয়ে একটি গভীর খাদ সামনে চলে আসে। স্মাগলাররা ভেবেছিল তারা সবাই মারা গেছে, কিন্তু পরের মুহূর্তেই তাদের তৈরি ফিনিক্স সেই খাদ থেকে ডানা মেলে আকাশে উড়তে শুরু করে। তাদের কয়েক সপ্তাহের হাড় ভাঙা খাটুনি সফল হয়। এভাবে তারা নিশ্চিত মৃত্যুর মুখ থেকে এবং সেই ভয়ঙ্কর মরুভূমি থেকে জীবন নিয়ে ফিরে আসে। গল্পের শেষে সবার বর্তমান জীবনের ছবি দেখানো হয়। তারা সবাই এখন যার যার পরিবার নিয়ে সুখে আছে। ফ্র্যাঙ্ক এবং তার কো-পাইলট নিজেদের একটি এয়ারলাইন কোম্পানি খোলে, যার নাম রাখে ফিনিক্স। আর এলিয়েটের ছবি একটি ম্যাগাজিনে ছাপা হয়, যেখানে ক্যাপশনে লেখা ছিল নাসার নতুন আশা, অর্থাৎ সে এখন নাসার জন্য কাজ করছে। এভাবেই এই রোমাঞ্চকর গল্পের সমাপ্তি ঘটে।